প্লট দুর্নীতির ৩ মামলায় ৭ বছর করে শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড। বরাদ্দ পেতে মিথ্যা হলফনামা দিয়ে লঙ্ঘন করা হয় রাজুকের বিধি, বললেন আদালত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক, নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনার পর কর্মকৌশল নির্ধারণে দেয়া হবে নির্দেশনা। বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন বাহিনী প্রধান। দেশের প্রয়োজনে সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান। প্রায় ১৯ ঘণ্টা পর হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে, এখনও নিখোঁজ কমপক্ষে ২৭৯ জন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ, শেখ হাসিনাকে প্লট দিতে স্বাভাবিক কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। তার হলফনামায় নোটারি না থাকায় এটি জাল ছিল। এই মামলার গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের প্রতি আদালতের পর্যবেক্ষণ, যারা আইন পালন করতে জানে না তাদের রাজুকের বোর্ড সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। এ রায় তাদের প্রতি একটি বার্তা হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন অন্যায় করতে না পারে। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বিজিবি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা অপব্যবহার করে ধানমন্ডির সুধা সদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজুকের বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা। এই প্লট নিতে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টার কিছুক্ষণ পর শুরু হয় এই বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন। নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেবে ইসি। একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের এই বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় গত ২০ অক্টোবর, যেখানে সংসদ নির্বাচন ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয়। এই সভায় ভোটের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। সব মিলিয়ে এবার ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য থাকতে পারে। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন যে বৈঠক কি এখনো চলছে কিনা, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়েছি, বিস্তারিত জানাবেন। শাফিন, বৈঠক এখনো চলছে। আমরা দেখেছি যে 11:15টার দিকে 10:46-47 দিকে বৈঠকটি শুরু হয়, যেটি আসলে 10:30টার দিকে শুরু হওয়ার কথা ছিল। আমরা দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল প্রতিনিধিরা রয়েছেন এবং শীর্ষ যেসব কর্তা ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন সংস্থার, তারাই কিন্তু আগে এসে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য, এই সভায় অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছিলেন। পরে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশনে এসে কিন্তু তারা এখানে যোগ দেন এবং তারপর আসলে এরপর থেকে আসলে এই বৈঠকটি চলছে এবং সেই বৈঠকে আসলে যেহেতু নির্বাচনের একটি বড় একটি মাথা ব্যথার জায়গা এবং কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই বিষয়টি কিন্তু আসলে বরাবরের মতোই গুরুত্ব পাচ্ছে। এর আগে ২০ অক্টোবর আরেকটি এরকম প্রাক প্রস্তুতিমূলক সভা হয়েছিল এবং সেই সভার মধ্যেও কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে কি কি হতে পারে না পারে। তবে এখানে একটি বিষয় আসলে উল্লেখ না করলেই না, সেটি হচ্ছে গণভোট। গণভোটের এই সিদ্ধান্ত আসার পর এবং যেহেতু গণভোটের আইন এবং সরকারের কাছ থেকে আসলে সিদ্ধান্ত আদেশটি পেয়েছে কমিশন, সেহেতু এখন আসলে কমিশনের যে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তাদের যে পরিকল্পনা, সে পরিকল্পনায় কিন্তু কিছুটা রদবদল আসবে এবং সেখানে বেশ কিছু পরিবর্তন আসবে। সেগুলো নিয়েই কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে এবং বৈঠক শেষ হওয়ার পর পরবর্তীতে আমরা আশা করতে পারি কমিশনের তরফ থেকে কি কি আলোচনা হলো, কি কি সিদ্ধান্ত হলো, সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। শাফিন, নিশ্চয়ই তখন আপনার সাথে আবারও যুক্ত হব। তানভীর, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্লট জালিয়াতি মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আজ রায় ঘোষণা
হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যে শেখ হাসিনার রায় সম্পর্কে আমরা জেনেছি। আমাদের সঙ্গে আরিফুর রহমান সবুজ আছেন আদালত প্রাঙ্গণ থেকে। সবুজ, জানাবেন যে এই মামলার যে বাকি আসামিরা রয়েছেন তাদের অংশটুকু পাঠ শুরু হয়েছে কিনা রায়ের, এবং কি পরিস্থিতি দেখছেন সার্বিকভাবে আদালত প্রাঙ্গণে? শাফিন, মূলত যেহেতু 3টি মামলা রয়েছে এবং 3টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনা প্রধান আসামি এবং এই মামলাটিতে মূলত 12 জন আসামি রয়েছে। 12 জন আসামির মধ্যে শেখ হাসিনার মূল আসামির পাশাপাশি এখানে রাজুকের যে কর্মকর্তারা রয়েছেন, মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী রয়েছেন, তারা আসামি রয়েছেন। অন্য যে 2টি মামলা রয়েছে সেই অন্য 2টি মামলার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং অন্যটিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতিন। এই 2টি মামলার অর্থাৎ 3টি মামলাতেই যেহেতু শেখ হাসিনা আসামি, সেই হিসেবে এই শেখ হাসিনার পার্টের যে অংশটি, তার যে অনিয়ম করার যে জায়গাটি, সেই জায়গাটির যে রায়ের অংশটুকু, সেই অংশটুকু পড়া শেষ হয়ে গেছে এবং সেটি আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে 3 মামলাতেই তাকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য যে আসামিগুলো রয়েছে, যে অর্থাৎ বাকি যে 2টি মামলা রয়েছে, এই 2টি মামলাটিতে সজীব ওয়াজেদ জয়ের মামলাটি সেটিতেও সজীব ওয়াজেদ জয়কে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য যে আসামিগুলো সেগুলো আলাদা আলাদাভাবে রায়ে তাদের সাজা দেওয়া হচ্ছে এবং অন্য আরেকটি যে মামলা রয়েছে সাইমা ওয়াজেদ পুতুল, সেটি আলাদাভাবে রায়ে তার আদালত তার রায় পড়বেন হয়তো কিছুক্ষণের মধ্যে। সেক্ষেত্রে এখানে মূলত মূল যে জায়গাটি, অর্থাৎ আদালত তার পর্যবেক্ষণে যে জায়গাটি বলেছেন যে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে তিনি যে অনিয়মটি করেছেন বা একটি প্লটের জন্য যেই অনিয়মের আশ্রয় নিয়েছেন সেটি একেবারেই দুঃখজনক এবং তিনি শুধু একবার নয় দুইবার তার হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। অর্থাৎ তার নামে, তার স্বামীর নামে যে আগে প্লট বরাদ্দ হয়েছিল সেটিও রাজুকের, সুধা সদনের যে প্লটটি রয়েছে সেটিও রাজুক থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রথমবার যেই হলফনামা দেওয়া হয়েছে সেখানে তিনি তার কোনো সম্পদের কথাই আসলে উল্লেখ করেননি এবং দ্বিতীয় দফায়ও আসলে সেটি সংশোধন করা হয়নি বা কোনো তথ্য দেয়া হয়নি সম্পদের। সেখানে স্বামীর সম্পদের তথ্য দেওয়া হয়নি, ছেলে মেয়েদের সম্পদের তথ্য দেওয়া হয়নি। সেক্ষেত্রে এটি ঘোরতর অনিয়ম এবং জাল হলফনামা দেয়া হয়েছে। অন্যান্যদের ক্ষেত্রেও একই রকম যে তথ্যগুলো দেয়া হয়েছে প্লট বরাদ্দ নেয়ার সময়, সেই তথ্যগুলো সঠিকভাবে আসলে দেয়া হয়নি এবং এটিতে মূলত রাজুকের যে কর্মকর্তারা তারা নিয়ম বহির্ভূতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই সহায়তাটুকু করছেন, যেটি একেবারেই যারা এই ধরনের কাজ করেন রাজুকে, তারা এই ধরনের তাদেরকে আসলে সেই জায়গা থেকেই সরিয়ে দেওয়া উচিত, আদালত তার এই পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত আরেকটি জায়গায় বলেছেন যে এই ধরনের প্লট সাধারণত ঢাকায় এখন যে কেউ যে কোনো প্লট পাওয়ার জন্য আসলে মুখিয়ে থাকেন, যাদের কোনো সম্পদেই নেই তারা। সেক্ষেত্রে আদালত যেটি বলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন ক্ষমতাবান একজন ব্যক্তি এই প্লটটি যদি না নিতেন, তাহলে এটি অন্য কেউ যারা প্লট নেই এই রকম কেউ এই প্লটটি বা নিতে পারতেন। সেই জায়গা থেকে আসলে একটি শিক্ষাও বলা যায়, যারা এই পরবর্তীতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন তারা। এই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং সেখান থেকে আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। পূর্ণাঙ্গ রায় আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আবারও পরবর্তীতে জেনে নেব। আপনাকে ধন্যবাদ এবং আপনি থাকবেন আদালত প্রাঙ্গণে। বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, বিমান বাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি বলেন, গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমান সবুজের প্রতিবেদন। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? আমি তো এটা জানি না কিভাবে কি দিব। আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে ভোটের 3 মাস আগে থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা বলছে সরকার, যা এই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, যে মানুষ আসলেই ভোটটা দিবে কিনা। সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন। গণভোটেও থাকবে একই ধরনের সরবরাহ করা 2 ব্যালটের জন্য আলাদা ব্যালট বাক্স। বিশেষজ্ঞরা বলছেন, একই লোকবল এবং কেন্দ্রে 2 ধরনের ভোট, এতে ভোট গ্রহণ এবং গণনায় লাগতে পারে বাড়তি সময়, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। 2 সেট কাউন্টিং পিপল রাখতে হবে, প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে, বিল্ড আপ করতে হয় যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি 2টা ভোট দেবে, সেটা যেন ম্যানেজেবল হয়। তাছাড়া করতে হবে যেটা, বুথ সংখ্যা বাড়াতে হবে। এই সব কিছু নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে, সেটা কোনো সমস্যা হওয়ার কথা না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্ধারণ করেছে ইসি। আর এবার ভোটার 12,76,95,000। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই গ্রামের 2 সমাজপতি শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সকালে শাহাবুর সমর্থক আলামিনের সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের। এর জেরে এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় 2টি বাড়ি। সংঘর্ষে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাস দুজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলে তাদের পদবি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। ওনার শ্বশুর এসে আমার সব বাড়ি মেরে দিয়েছে, আমার ঠেকাইছে বলে আমার জারু মেরেছে, আমার ভ্যান করেছে, আমারে মারেছে, আমার সাল বলে মারতেছে, আমার বংশ। এটা সামাজিক গ্রামের 2টো পার্ট রয়েছে, 2টো পার্টের ভিতরে গন্ডগোল ওরাই অতিরিক্ত করতে যাচ্ছে। বাবরাই আমাদের বিটাকে ওই দিক নিয়ে গেছে, যেই চলে গেছে সেই দিক থেকে ইট পাটকেল মাইরে ওরা গদ দরজা আছে। আমরা বিটি মানুষ, আমরা তো ভয় পাচ্ছি। 18 ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন, কিন্তু প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে 279 জনের। দেশটির 8 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। 800-রও বেশি ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করে আগুন নেভানো হয়। দায়িত্ব অবহেলার কারণে এখন পর্যন্ত আটকও করা হয়েছে 3 জনকে। জানা যায়নি আগুন লাগার কারণ। ধারণা করা হচ্ছে সংস্কারের জন্য কমপ্লেক্সটি চারপাশে বাঁশ থাকায়
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হংকং চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট 8টি ব্লকে প্রায় 2000-এর মতো অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে বয়স্কদের বসবাসী বেশি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার 6.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 4:56 অনুভূত হয় কম্পন। দ্বীপটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনাবাং শহরের ভূপৃষ্ঠ থেকে 25.4 কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করেনি প্রশাসন। ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ার এই অঞ্চলটি। এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।